আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আমি রুবাইয়া স্কলার্স অনলাইন স্কুলের সাথে আছি পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 4 আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এর প্রথম অংশ নিয়ে আজ আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা কিছু খাদ্যশস্যের ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলো হচ্ছে কৃষিজাত দ্রব্য। এগুলোকে কৃষিজাত দ্রব্য বলা হয় কারণ কৃষকরা মাটিতে চাষাবাদের মাধ্যমে এগুলো উৎপাদন করে থাকেন, তাই এগুলোকে কৃষিজাত দ্রব্য বলা হয়। ভাত, ডাল, টমেটো, আলু, কাঁচামরিচ আমরা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় নানাভাবে খেয়ে থাকি, তাই না? হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমরা এমনই 3টি প্রধান খাদ্যশস্য নিয়ে আলোচনা করব। সেগুলো হলো ধান, গম ও ডাল। আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় ধান অর্থাৎ চাল, গম ও ডাল। এই পাঠ থেকে আমরা যা শিখব তা হলো অর্থনীতি শব্দের অর্থ কি বা অর্থনীতি বলতে কি বোঝায়। বাংলাদেশ যে একটি কৃষিভিত্তিক দেশ সে সম্পর্কে বলতে পারবে এবং বাংলাদেশের 3টি প্রধান কৃষিজাত দ্রব্য সম্পর্কে বর্ণনা করতে পারবে। তাহলে চলো আমরা মূল পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা প্রথমে এই অংশটুকু পড়ি, তারপর নিজে পড়ার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। চাল, গম ও ডাল। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেটা তোমরা জানো। জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এই পাঠে আমরা 3টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব। সেগুলো হলো ধান, গম এবং ডাল। চলো আমরা পুরো পাঠটি বোঝার চেষ্টা করি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই না? তোমরা সকলেই জানো। দেশের চাহিদা পূরণ এবং বিদেশে রপ্তানির জন্য বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ চাষাবাদ ও ফসল উৎপাদনের সাথে জড়িত। শতকরা প্রায় 80% মানে হলো বাংলাদেশের জনসংখ্যার 100%-এর মধ্যে 80% মানুষই চাষাবাদ ও ফসল উৎপাদনের সাথে জড়িত, অর্থাৎ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। কৃষিকাজের উপর নির্ভরশীল কারণ দেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য এবং এই চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি মানে হলো পাঠানো, অর্থাৎ আমাদের দেশে কৃষিজাত পণ্য বিদেশে পাঠানোকে বলা হয় রপ্তানি। আমরা জানি যে বাংলাদেশের মাটি খুব উর্বর, তাই না? এই উর্বর মাটির কারণেই কিন্তু আমরা যেখানেই গাছ লাগাই না কেন, তুমি দেখবে যে মাটিতে সহজেই গাছ জন্মাবে। অর্থাৎ চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বঙ্গোপসাগর থেকে উঠে আসা পলি মাটি দিয়ে তৈরি একটি উর্বর বদ্বীপ অঞ্চল হচ্ছে বাংলাদেশ। তোমরা জেনে খুশি হবে যে মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে আমাদের কৃষি থেকে, অর্থাৎ মোট জাতীয় অর্থনীতির 100%-এর মধ্যে 20% আসে আমাদের কৃষি থেকে। শিক্ষার্থীরা, এই পাঠে আমরা 3টি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানব। তাহলে চলো প্রথমে আমরা ধান সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ধান থেকে হয় চাল, আর চাল থেকে হয় ভাত। তাই ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। যেহেতু ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। চলো দেখিনি ধান কিভাবে উৎপাদন করা হয়। শিক্ষার্থীরা, তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ। আমরা চিত্রের মাধ্যমে কিভাবে ধান উৎপাদন করা হয় তা দেখে নিই। প্রথমে ধানের বীজ বপন করা হয়, তারপর বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন সময়ে সেচ ও সার প্রয়োগের ফলে ধান গাছ হয়। এবং এই ধান গাছ যখন পরিণত হয় তখন সাধারণত
হলুদ বর্ণের হয়ে থাকে, অর্থাৎ পেকে যায়। তখন ধান গাছ থেকে এর বীজগুলো আলাদা করা হয় এবং এই বীজ থেকেই আমরা চাল পেয়ে থাকি। এই চাল থেকেই আমরা ভাত রান্না করে খাই। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জলবায়ু ও ভূমি ধান চাষের জন্য উপযোগী। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ কথাটির অর্থ হচ্ছে খুব গরমও নয়, আবার খুব ঠান্ডাও নয়, অর্থাৎ উষ্ণ ও আর্দ্র। এই উষ্ণ ও আর্দ্র জলবায়ু ধান চাষের জন্য বিশেষভাবে উপযোগী। সাধারণত যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় কিংবা নিচু জমি, সেসব অঞ্চলেই ধান ভালো হয়। যেমন ধরো পাহাড় কিংবা পাহাড়ের ঢালেও এর চাষ হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয়, যেমন ধরো আউশ, আমন, বোরো, ইরি ইত্যাদি। এর মধ্যে প্রধানত বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান চাষ করা হয়। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো আমরা আরেকটি খাদ্যশস্য সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, সেটি হচ্ছে গম। শিক্ষার্থীরা, তোমরা কি জানো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে কিন্তু গম খেয়ে থাকি? কি এখন ভাবছো আমরা কিভাবে খেয়ে থাকি, তাই না? হ্যাঁ, গম থেকে হয় আটা। চলো আমরা দেখে নেই কিছু গমের চিত্র। তোমরা একটি গম ক্ষেতের ছবি দেখতে পাচ্ছ। এই গম ক্ষেত থেকে গমের বীজগুলো সংগ্রহ করা হয়, তখন দেখতে এটা এমন দেখায়, এবং এই বীজগুলো পেষণের মাধ্যমে আটা তৈরি করা হয়। তো এই আটা থেকেই পরবর্তীতে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, যেমন রুটি, বন, কেক, বিস্কিট সহ বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে আটা ব্যবহার করা হয়। যেহেতু আমরা দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে গম অর্থাৎ আটা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, তাই বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ফলে গম চাষের প্রসারও ঘটছে, অর্থাৎ গমের চাষ বা গম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা, একটা মজার ব্যাপার হলো গম চাষ সাধারণত শীতকালে হয়ে থাকে, অর্থাৎ শীতকালে গমের চাষ করা হয় এবং সাধারণত বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আরেকটি খাদ্যশস্য অর্থাৎ ডাল সম্পর্কে জেনে নিই। তোমরা একটি ডালের চিত্র দেখতে পাচ্ছ। ডাল আমাদের দৈনন্দিন খাবারের টেবিলে আর কিছু থাকুক বা না থাকুক, ডাল কিন্তু আমাদের থাকবেই। অর্থাৎ ডাল আমাদের সবারই প্রিয় একটা খাবার, তাই না? ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বাংলাদেশে বিভিন্ন ধরনের ডালের চাহিদা রয়েছে, তো চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ডাল চাষ করা হয়। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। গমের মতো বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। তবে শিক্ষার্থীরা, তোমরা কি জানো আমরা যে পরিমাণ ডাল খেয়ে থাকি, অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণে ডালের চাহিদা রয়েছে, সেই পরিমাণ কিন্তু ডাল চাষ করা হয় না। অর্থাৎ আমাদের চাহিদার তুলনায় ডালের চাষ কিন্তু কম হয়, যার কারণে আমাদের ডালের এই চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়। অর্থাৎ দেশের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে আমাদের ডাল আমদানি করতে হয়, অর্থাৎ আনতে হয়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পাঠ সম্পর্কিত কিছু প্রশ্ন জেনে নিই। তোমরা দেখতে পাচ্ছ 31 নম্বর পৃষ্ঠায় ক, খ, গ এবং ঘ এই 4টি অংশ রয়েছে। 4টি অংশ আমি আলোচনা করব। ক নম্বরের অংশটি দেখো, আরো কিছু করি। এখানে দেখো নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টন দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3টি প্রধান খাদ্যশস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ দেখতে পাচ্ছ। এখানে বলেছে কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়, অর্থাৎ এই 3টি খাদ্যশস্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি উৎপাদন হয় কোনটি? ধান, তাই না? সবচেয়ে বেশি সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়। এখানে দেখো যে কোন শস্যটি বেশি আমদানি করা হয়। এখানে সবচেয়ে বেশি আমদানি করা হয় গম। ঘ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এটি সঠিক উত্তর রয়েছে। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি?
এখানে দেখো এই 3টি প্রধান খাদ্যশস্যই কিন্তু দেওয়া আছে, কিন্তু এই 3টি খাদ্যশস্যের মধ্যে প্রধান খাদ্যশস্য হচ্ছে আমাদের ধান। ওকে, তাহলে চলো আমরা ক এবং খ এর উত্তর জেনে নিই। এসো বলি, অর্থনীতি শব্দের অর্থ কি? আমাদের এই 4র্থ অধ্যায়ের নাম কিন্তু আমাদের অর্থনীতি, তাই না? তো অর্থনীতি শব্দের অর্থ কি চলো জেনে নিই। অর্থনীতি একটি বিষয় বা শাস্ত্র বা বিজ্ঞান, অর্থাৎ অর্থনীতি একটি বিষয় বা সাবজেক্ট। সাধারণ অর্থে অর্থনীতি শব্দের অর্থ হলো অর্থ বা টাকা পয়সা ব্যয়ে গৃহীত নিয়ম বা নীতি, অর্থাৎ আমাদের সামাজিক জীবনে যে কোনো পণ্য বা সেবা অর্থের মাধ্যমে বিনিময় করাকেই বোঝায়। অর্থাৎ আমরা আমাদের সামাজিক জীবনে বা দৈনন্দিন জীবনে যে কোনো পণ্য বা সেবা কিন্তু একটা অর্থ রয়েছে বা অর্থের মাধ্যমে আমরা বিনিময় করে থাকি বা লেনদেন করে থাকি। কৃষিজাত দ্রব্য সম্পর্কে তোমরা যা জানো তা শ্রেণীতে আলোচনা করো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, তোমরা দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে, তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছো? তুমি নিজের চোখে কোন কোন ফসল উৎপাদন হতে দেখেছো সেটা তোমরা নিজের ভাষায় লিখবে, তারপর আমি বলে দিচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ফসল কোথায় বিক্রি করা হয়? তুমি কি দেখেছো কখনো ফসল কোথায় বিক্রি করা হয়? 3 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? তাহলে চলো আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম উত্তরটি হচ্ছে, তুমি এভাবে লিখবে যে আমি বিভিন্ন ফসল উৎপাদন হতে দেখেছি। আমি কিন্তু কিভাবে ধান উৎপাদন করা হয় সেটা নিজের চোখে দেখেছি। তোমরা কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছো তোমরা সেটা নিজের ভাষায় লিখবে। যেমন ধরো ধান, গম, ডাল বা সরিষা ইত্যাদি। ফসল কোথায় বিক্রি করা হয়? হ্যাঁ, এসব ফসল সাধারণত বাজারে বিক্রি করা হয়। তোমরা বাজারে দেখবে যে ধান বা চাল সাধারণত বাজারে বিক্রি করা হয়। তাছাড়া কখনো কখনো এইসব ফসল সরকারি নির্ধারিত মূল্যে সরকারি খাদ্য গুদামেও বিক্রি করা হয়। সরকারি খাদ্য গুদাম অর্থাৎ যেখানে খাদ্য মজুত করা হয় সেটাকে বলে খাদ্য গুদাম। অর্থাৎ সরকার এসব ফসল নির্দিষ্ট দামে বা মূল্যে সরকারি খাদ্য গুদামে বিক্রি করে থাকে। কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? হ্যাঁ, আমরা বিভিন্ন খাবার খেতে পছন্দ করি, এর মধ্যে রয়েছে রুটি, ভাত ইত্যাদি। এছাড়া ধান ও গম থেকে কি হয়? বিভিন্ন ধরনের পিঠা, পায়েস ইত্যাদি খেতেও আমি খুব পছন্দ করি। তোমরা নিশ্চয়ই পছন্দ করো। চলো আমরা পরবর্তী প্রশ্নের উত্তরটি জেনে নিই। এসো লিখি। তোমরা 30 নম্বর পৃষ্ঠা দেখো। 30 নম্বর পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচে ছকে লেখো। ছকে 3টি প্রধান ফসল সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো। যেমন ধান, গম ও ডাল, এই 3টি খাদ্যশস্য আমরা কিভাবে খেয়ে থাকি এবং এটি কোথায় উৎপন্ন হয়। একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখো, উত্তরটি দেওয়া আছে ছকে। ধান আমরা কিভাবে খেয়ে থাকি? ধান থেকে ভাত, পোলাও, পিঠা, চিড়ে, মুড়ি, খই ইত্যাদি তৈরি করা হয়। গম আমরা কিভাবে খাই? গম থেকে আটার রুটি, পরাটা, পাউরুটি ইত্যাদি তৈরি করা হয়। এবং ডাল বিভিন্নভাবে আমরা রান্না করে খেয়ে থাকি, তাই না? এটি কোথায় উৎপন্ন হয়? ধান, গম বা ডাল কোথায় উৎপন্ন হয়? তোমরা ইতিমধ্যেই সেটা জেনে এসেছো। ধান দেশের প্রায় সব অঞ্চলেই হয় এবং গম ও ডাল দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি চাষ করা হয়। শিক্ষার্থীরা, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। চলো জেনে নিই আমাদের আজকের কুইজ পর্বে কি কি প্রশ্ন রয়েছে। আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকছে না, আজকে রয়েছে তোমাদের জন্য শূন্যস্থান। 5টি শূন্যস্থান রয়েছে। তোমরা ঝটপট ভিডিওটি পজ করো এবং নিজে শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করো। চলো আমরা এখন উত্তরটি জেনে নিই। আমাদের জাতীয় অর্থনীতি শতকরা কত ভাগ আসে কৃষি থেকে? 20 ভাগ আসে কৃষি থেকে। দ্বিতীয় শূন্যস্থানটি হলো দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল কি করা হয়? আমদানি করা হয়। বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। 4 নম্বর হলো বাংলাদেশে প্রধানত 3 ধরনের ডাল চাষ করা হয়, তাই না? বাংলাদেশে ড্যাশ ও ড্যাশ অঞ্চলে কম বেশি উৎপন্ন হয়। কোথায় হয়? তোমরা নিশ্চয়ই জানো যে উত্তর ও পশ্চিম অঞ্চলে গম এবং ডাল দুটোই কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 4র্থ অধ্যায়ের 2য় অংশ নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে
বা কোনো বিষয় বুঝতে না পারো তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখিয়ে জানিয়ে দাও, আমি অবশ্যই উত্তর করার চেষ্টা করব। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে